ইয়াপ, এই মুহূর্তে আমি হাতে ধরে আছি Xiaomiর এবছরের সবচাইতে শক্তিশালী ডিভাইস Xiaomi 14 Pro, যার মাঝে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3। এইটা Qualcomm Snapdragonের সবচাইতে লেটেস্ট শক্তিশালী প্রসেসর, আপনারা জানেন। এটার ক্যামেরাটা হিউজ দেখছেন, যেখানে প্রত্যেকটা সেন্সরই কিন্তু লাইকা টিউনড। আবার এর ডিসপ্লেটা আমরা দেখছি চারিপাশ থেকে কার্ভ। বডি ফ্রেমটাতে টাইটানিয়াম ব্যবহার হয়েছে, যেমনটা আমরা iPhone 15 Pro Max এবারে পেয়েছিলাম। তো এই যে এত কিছু দিয়েই Xiaomi তাদের একটা বেস্ট ডিভাইস তৈরি করছে, বাট এইটার কম্প্যারিজন কোথায় আসবে? ফ্ল্যাগশিপ লেভেলের সাথে। যেহেতু এটার দামটা ফ্ল্যাগশিপ লেভেলের এবং Xiaomiর এটা ফ্ল্যাগশিপ ফোন, সুতরাং আমরা iPhone 15 Pro Max এর সাথে কম্পেয়ার করতে পারি S23 Ultraর সাথে, আবার Google Pixel 8 Proর সাথে কম্পেয়ার করতে পারি। তো সেই জায়গায় ওনার অবস্থান কি, সেই বিষয়টাই জানতে হবে। এই ডিভাইসটা আমাদের কাছে 1 মাস আগে পাঠিয়েছিল সেলটেক বিডি। গত 1 মাস যাবত এই ডিভাইস আমাদের কাছে রয়েছে। কেমন কি রেজাল্ট করলো সব কিছু জানবেন আজকের ভিডিওতে। এবং এই ডিভাইসটা যারা এই মুহূর্তে পারচেস করার চিন্তা ভাবনা করছেন, বা এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন বা কম দামি ফোন, সবকিছুই কিন্তু সেলটেক বিডিতে পাওয়া যায়, যাদের সব বসুন্ধরা সিটির লেভেল 5 এ রয়েছে। ডেসক্রিপশন চেক করে নেবেন, এটার কারেন্ট প্রাইসটাও সেখানে মেনশন করা থাকলো। এইটার মানে 14 Proর আর একটা স্পেশাল এডিশন হয়, যেটার দাম প্রায় 1.5 লাখের কাছাকাছি, বাট এইটার দাম সেই তুলনায় আরও 60,000 টাকা কম আছে। সো ওইটার চাইতে অ্যাটলিস্ট এইটা বেটার ডিল আমার যা মনে হয় দাম অনুযায়ী আর কি। এনিওয়ে, আমরা আর আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের দিকে তো যাবোই না, যেহেতু ওগুলো আগে হয়ে গেছে। এইটা হাতে নিলে খুব সলিড একটা ফিল পাবেন, প্রিমিয়াম একটা ফিল পাবেন, ইভেন ওজনটা একটু বেশি বেশি ফিল পাবেন। যদি iPhone 15 Pro Max এক হাতে নেন আর এইটাকে অন্য হাতে নেন, তাহলে এইটার ওজনটা একটু বেশি বেশি লাগতে পারে। আর একটা বিষয় আপনার হাতে লাগবে, এইটার যে ক্যামেরা মডিউলটা, কখনো হাত তুলতে মনে করে ভাই পাহাড় পর্বতে উতাকাতি লাগছে নাকি, মানে অনেক উঁচু, এটা অনেক উঁচু আর কি। কোন একটা ফ্ল্যাট সার্ফেসে রাখলে দেখবেন একটা পাশ অনেকটাই উঁচু হয়ে আছে। যেমনটা বলছিলাম, বডি ফ্রেমটাতে টাইটানিয়াম ব্যবহার হয়েছে, তবে ভিতরের যে স্ট্রাকচারটা ওইটা আবার অ্যালয় দিয়ে তৈরি। আর এটাতে পোর্টস বাটন প্রয়োজনীয় সবকিছু থাকলেও 3.5mm হেডফোন জ্যাকটা নেই। তবে এর যে টাইপ সি পোর্টটা রয়েছে, এটার মাধ্যমে আপনি 10 Gbps স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবেন, যেমনটা iPhone 15 Pro Max এর ক্ষেত্রে আমরা দেখছিলাম। রিয়ার প্যানেলটা ফ্রস্টেড গ্লাস, এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট বসে না, কি নখ দিয়ে এরকম দাগ দিলে পরে হালকা একটা দাগের মতো পড়ে, বাট মুছে ফেললে চলে যায়। ক্যামেরার মডিউল বরাবর আর কি ভালো স্ম্যাসেস বসে, যেটা খুব স্বাভাবিক ছিল। তো এই ফোন শক্ত হবে, টাইটানিয়াম যেহেতু বেশ শক্ত হবে, এটুকু শিওর থাকুন, এটা নিয়ে কোনো প্যারা নাই আর কি। IP68 এর রেটিং আছে এতে। Xiaomi এই ডিভাইসের গ্লাস প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে ওদের ইনহাউস টেকনোলজির গ্লাস, লঞ্জিং গ্লাস। তো এই জিনিসটা নাকি রেগুলার যে টিপিক্যাল আমরা যে গ্লাস প্রোটেক্টর দেখি আর কি, বা যে প্রোটেকশন সিস্টেমটা থাকে, তার থেকেও নাকি অনেকটা শক্তপোক্ত হতে পারে। তো আমাদের ইউসেজে এই কয়েকদিনে আসলে ওই ধরনের কোনো প্রবলেম তো ফেস করিনি, আর আমরা একদম ওইভাবে ব্যবহারও করিনি, হাতের দিয়ে টাকায় ঢুকাইয়া, হাতের দিয়ে টাকানোর জিনিসও না এটা। তো আশা করছি এটা মোটামুটি শক্তপোক্ত হবে। তারপরেও প্রোটেক্টর আপনি চাইলে অবশ্যই ব্যবহার করবেন বা করতে পারেন আর কি। যাই হোক, যদি আমরা ভিতরের দিকে জাম্প দেই, এটার ডিসপ্লে নিয়ে ফার্স্টে বলতে হবে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.73 ইঞ্চের একটি প্যানেল, যা LTPO প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল আর কি। এটা চারিপাশ থেকে কার্ভ, মানে আসলে নামেই কার্ভ বলা হয়েছে। আপনি সাইড থেকে দেখতে গেলে মনে হবে ডিসপ্লেটা একটু ভেসে আছে বডি থেকে, বাট এটা আসলে ওরকম ধরনের কোনো কার্ভ আমার মনেই হয়নি, কারণ ডিসপ্লের বেজেল এরিয়া যে জায়গা থেকে শুরু হয়েছে তারপরে গিয়ে কার্ভ বলা যায়। সো এইটা আপনার কাছে নোটিসেবল তেমন কিছুই মনে হবে না, অর্থাৎ আমরা রেগুলার যে কার্ভ ডিসপ্লে দেখে অভ্যস্ত, এটা সে তুলনায় আসলে ওরকম টাইপের কিছু না। 120Hz হাই রিফ্রেশ চেক করে দেখছিলাম, ঠিকভাবে পুশ করতে পারে। 3000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা। সো ইনডোরে ঠিকভাবে দেখা যায়, আউটডোরে আমরা এই যে 1 মাস ব্যবহার করছি বিভিন্ন সিনারিওতে, ছবি তোলা বলেন, এমনিতে ঘুরতে যাওয়া তখন ব্যবহার করা, সব জায়গায় দেখছিলাম এটা একদম খুব ভালোভাবে ভিজিবল। ডিসপ্লেটার কালার রিপ্রেশন অলমোস্ট ন্যাচারালের কথাই থাকবে। HDR কন্টেন্ট দেখা যাবে, HDR10+ এর সাপোর্ট থাকছে এখানে, বাট নেটফ্লিক্সের ক্ষেত্রে দেখছিলাম HDRটা সাপোর্ট করছে না, ইউটিউবের ক্ষেত্রে সাপোর্ট করছে। ডিসপ্লের রেজুলেশন 1440x3200, PPI হলো গিয়ে 522। ওভারঅল এই ডিসপ্লেটা ভালো লাগার কাতারে থাকবে বলে আশা করছি, এবং ডিসপ্লেটা টোটালি সিমেট্রিক্যাল। পাঁচল কাটারটা আর একটু ছোট থাকলে পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগতো। ওদের এই মানে Xiaomiর এই K সিরিজের যে ফোনগুলো হয় রেডমির, সেগুলোর পাঁচল কাটার দেখবেন একদম মাছের চোখের মতো অনেক ছোট। তো এইটার ক্ষেত্রে করা যেত, কারণ ভিতরে আমি সেন্সর অনেক ছোটই দেখতে পাই, চাইলে আরেকটু ছোট করা যেত আর কি। এই ডিসপ্লের তলায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পজিশন তো ঠিকঠাকই আছে, তবে এইটা আলট্রাসনিক না হওয়ার দরুন এটা আমরা সুপারফাস্ট গতিতে আনলক করতে দেখছি না, একটু ডিলে আছে এখানে, এবং অ্যানিমেশনও মনে হলো একটু ডিলে করছে আর কি। Xiaomi আদর করে এই ফোনের ডিসপ্লের নাম দিছে অল অ্যারাউন্ড লিকুইড ডিসপ্লে। অলরাইট, ভেরি গুড। পারফরমেন্স সেকশনে একটু আগে যাই। এই স্মার্টফোনটা রান করছে হাইপারওয়েজ বেসড অন Android 14। আপনারা জানেন Xiaomi রিসেন্টলি হাইপারওয়েজ দিয়ে বেশ কিছু স্মার্টফোন নিয়ে আসছে, তো তার মধ্যে এটাও একটা ডিভাইস, এবং মনে হয় এটাই প্রথম নিয়ে আসছিল আর কি। যাই হোক, এই হাইপারওয়েজ নিয়ে বলতে গেলে হাইপারওয়েজটাতে আমরা তেমন কোনো নতুন কিছু দেখছি না, জাস্ট নামেই তফাৎ। মিউ এর সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সিমিলার, হালকা পাতলা চেঞ্জেস লক্ষ্য করবেন। বাট একটা ব্যাপার নোটিসেবল ছিল আমার কাছে আর কি, পার্সোনালি এমনটা মনে হয়েছে, যে কোনো অ্যাপ ওপেন ক্লোজ টাইমে ওরা একটু অ্যানিমেশন দেখে, ওইটা একটা টাইম নেয়, যে কারণে আপনার কাছে মনে হবে Xiaomiর এর আগেকার ফ্ল্যাগশিপ যে ফোনগুলো ছিল, যেগুলো MIUI দিয়ে রান করতো, ওগুলো আরেকটু ফাস্টার।
এটাও ফাস্ট, বাট অ্যানিমেশনের কারণে আপনার কাছে মনে হতে পারে একটু ডিলে দিচ্ছে যেন, এই ব্যাপারটা আর কি নোটিসেবল ছিল। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে, তার মানে আমাদের এক্সপেকটেশন একটু বেশি থাকবে, খুব স্বাভাবিক। এবং অনেক জায়গাতে আমরা শুনছিলাম যে এবারের অ্যাপলের নিউ চিপের চাইতে এটা বেটার রেজাল্ট দিচ্ছে, আন্তত স্কোরে অনেকের চাইতে এগিয়ে আছে আর কি এরকম। তো এই ডিভাইসের সাথে কিন্তু খেলাটা একটু অন্যরকম ছিল, মানে এই ডিভাইসটাও বেশ ভালো রকমের গরম হচ্ছিল, যেমনটা আমাদের টেস্টিং রেজাল্ট দেখে বুঝতে পারছেন। স্ট্রেস টেস্টে আমরা দেখছি যে হ্যাঁ ভালো রকমের এই মাঝে মধ্যে খেলা দেখাইছে আর কি। এবং এই বিষয়টা শুধুমাত্র একবার দুইবার না, বেশ কয়েকবার আমি ফেস করছি, প্লাস এটিতে পপ আপ নোটিফিকেশনও কয়েকবার পাঠাচ্ছিল যে তোমার ফোন ওভারহিট হয়ে যাচ্ছে, বাট পারফরমেন্স একদম ড্রপ করে ফেলে, এই ধরনের প্রবলেম ফেস করিনি আর কি। মাল্টিটাস্কে স্মার্টফোনটার থেকে আমি আরেকটু বেটার রেজাল্ট আশা করছিলাম, যেহেতু একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিভাইস, র্যামটাও ভালো দেখছি, বাট র্যাম ম্যানেজমেন্টে কিছুটা ইস্যু আছে বলে মনে হয়েছে। এবং এই ব্যাপারটা টোটালি আসলে হাইপার ওয়েসের কারণেই, অপটিমাইজেশন করার সুযোগ আছে, আশা করছি নেক্সট টাইম বা নেক্সট আপডেটের মাধ্যমে এই বিষয়গুলো ওরা ফিক্স করবে। গেমিং টাইমেও দেখছিলাম এই স্মার্টফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে, যেমনটা টেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে দেখছিলাম অল ম্যাক্স সেটিংসে 58-59 FPS এর মতো ঠিকঠাকভাবে শো করতে পারে প্রথম দিকে, বাট এটা স্ট্যাবল থাকে না যখন একটু লং টাইম হয়, লাইক 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে গিয়ে যখন ফোনটা একটু গরম হয়ে যাচ্ছিল তখন ফ্রেম রেটটা ড্রপ করছিল। আবার পাবজির ক্ষেত্রেও বিষয়টা সিমিলার, HDR আলট্রাতে আমরা প্লে করছিলাম, ফার্স্টের দিকে ভালোই লাগলো, বাট আস্তে আস্তে ফ্রেম রেটটা দেখলাম যে একটু ড্রপ করে, পারফরমেন্সটা একদম স্টেবলভাবে ধরে রাখতে পারছে না। অন্যান্য গেমের ক্ষেত্রেও বিষয়টা সিমিলার ছিল। তো যা মনে হলো এই ডিভাইসটা যে কাজটা করে, যখন গরম হয়ে যায় ও পারফরমেন্স কিছুটা ড্রপ করে দিয়ে এটা কিন্তু ঠান্ডা করা ট্রাই করে আর কি। ক্যামেরা মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, যা মূলত অমনিভিশনের OVX9000 সেন্সর, এবং এতে আমরা ভ্যারিয়েবল অ্যাপারচার দেখছি। পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স ZN-1 সেন্সর রয়েছে এখানে, যা 3.2x অপটিক্যাল জুম দিতে পারবে। এর পরে শুটার 50 মেগাপিক্সেলের, যা মূলত আলট্রা ওয়াইডে শট নেবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। Xiaomi ফোন হিসাবে এইটার ক্যামেরার রেজাল্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে, বিশেষ করে মেইন ক্যামেরাটা। ডেলাইট কন্ডিশনে দেখছিলাম বেশ কালারফুল ছবি দিচ্ছে, ছবিগুলো বেশ ব্রাইট, ডাইনামিক রেঞ্জটা ভালো পেয়েছি, হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, এক্সপোজার কন্ট্রোলিংও ভালো ছিল। তবে শ্যাডো এরিয়ার দিকে আমি লক্ষ্য করছিলাম কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি দেখায়, ইভেন লো লাইটেও এটার কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বেশি মনে হয়েছে। কিছু কিছু ছবিতে আমরা ওয়ার্ম টোন লক্ষ্য করছি, আবার সবুজ কালার রেড কালার পেলে সেটাকে একটু পাঞ্চে একটু বুস্টেড দেখায় আর কি, যে বিষয়টা অনেকের কাছে হয়তো ভালো লাগবে আর কি। তবে প্রপার লাইটিং কন্ডিশনের ছবিতে কিন্তু বেশ ভালো রকমের শার্পনেস ডিটেল লক্ষ্য করা যায়। নাইট মুড অটোমেটিক রান করে, নাইট মুডের রেজাল্ট নিয়েও সন্তুষ্ট থাকবেন ম্যাক্সিমাম মানুষ। ডেলাইটের তুলনায় এখানে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে আমার কাছে, তবে হাইলাইট ব্যালেন্সটা ভালো ছিল এবং একদম শ্যাডো এরিয়াতেও মোটামুটি ডিটেল দেখাতে পারছে। কিন্তু ভালো লাগছে এটার পোর্ট্রেট মুড, ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখছিলাম এজুকেশন ভালো আছে। আবার যেহেতু একটু জুম করে ছবি নিয়েছে, অর্থাৎ টেলিফটো জুম লেন্সটা তো ব্যবহার করে ও পোর্ট্রেট মুডে ছবি নেয়, সেই ক্ষেত্রে আমাদের যে শেপটা আর কি, বডি শেপটা, সেটা পারফেক্টলি দেখাতে পারছে। তবে স্কিন টোনটাতে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়, একটু সফটনেসও লক্ষ্য করা যায়। এই ব্যাপারটা মানে আরেকটু ন্যাচারাল রাখলে আর কি ভালো লাগতো বেশি। এটা একটু এআই দিয়ে প্রসেস করার ওরা ট্রাই করে বলে মনে হয়েছে আমার। 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটারের ম্যাক্সিমাম ছবি ডেলাইট কন্ডিশনের ছবিগুলোকে আপনি প্রায় মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারবেন কালারের দিক থেকে, বাট ডিটেলের পরিমাণ অবশ্যই কিছুটা কম আছে। তবে আলট্রাওয়াইডটা একটু বেশি কন্ট্রাস্টি মনে হয়েছে, বিশেষ করে লো লাইট কন্ডিশনে বা একটু শ্যাডো এরিয়ার দিকে এটাতে আরেকটু বেশি কন্ট্রাস্টি হতে দেখা যায়। আর লো লাইটে এটা মেইন ক্যামেরার মতো অতটা বেটার রেজাল্ট দেখাতে পারেনি, বাট প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রাওয়াইডের ছবি ভালো লাগবে। এরপরে টেলিফটো জুম লেন্স ছিল, যা দিয়ে সর্বোচ্চ 70x জুমে ছবি তোলা যায়, বাট টেলিফটো জুম লেন্সটা থেকে আমি একটু বেটার কিছু আশা করছিলাম। ফ্ল্যাগশিপ লেভেলের অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটা কিছুটা পিছিয়ে থাকবে, যেমনটা আপনারা ছবিতে দেখছেন। ছবির কালার টোনটাও আমরা সিমিলার পাইনি, ডিফারেন্ট ছিল, একটু ওয়াশ আউট টাইপেরও লাগছে, কোনো জায়গায় একটু ফেড লাগছিল। এটা আরেকটু বেটার হতে পারতো আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি আবার ভালো লাগছে, এইটা স্কিন টোনটা একটু গ্লো করে, একটু আর্টিফিশিয়াল লাগে যদিও, বাট ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে এটার ছবি। আবার তারপরে এইটার আবার পোর্ট্রেট মোডও ভালো লাগছে, এজ ডিটেকশন ভালো আছে মেইন ক্যামেরাটার মতোই। লো লাইটের দিকে যদিও একটু সফট হয়, তারপরেও ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার দেখলাম এবারে ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS, এই ব্যাপারটা অনেকের কাছে কাজে লাগতে পারে। ভিডিও বেশ কালারফুল এবং শার্পনেস ডিটেলও ভালো পাওয়া যায় যদি প্রপার লাইট দেওয়া যায় ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। রিয়ারের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K 30 FPS। তো ভিডিও 8K এর ক্ষেত্রে স্টেবিলিটি একটু কম মনে হয়েছে, বাট স্টেবলভাবে শুট করতে পারলে এটাও কাজে লাগাতে পারবেন। কিন্তু আমার কাছে সবচাইতে ভালো লাগছে আর কি 4K 60 FPS-টাই, যেখানে আমরা দেখছিলাম শার্পনেস ডিটেলের পাশাপাশি বেশ ব্রাইট ভিডিও দিচ্ছে। তবে ওই যে শ্যাডো এরিয়ার দিকে কন্ট্রাস্টের পরিমাণ এখানে একটু বেশি লাগছে, মানে ছবির মতোই আর কি। এই তো ক্যামেরার সেকশনটা ভালো, Xiaomi ফোন হিসেবে ভালো, বাট যখন কিনা আমরা কম্পেয়ার করতে যাব একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে, তখন এটা কম্পিটিশনে বেশ কিছু জায়গায় পিছিয়ে পড়বে বলে আমার মনে হয়। সেটা আমরা গুগলের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে কোনো জায়গায় গুগল ফোন এগিয়ে থাকবে, আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে আইফোনটাও বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে, ইভেন S23 আলট্রার ক্ষেত্রেও। ভালো ছিল এই স্মার্টফোনের হ্যাপটিক ফিডব্যাক, হ্যাপটিকটা বেশ ভালো লাগছে
যদিও একদম আইফোন 15 প্রো ম্যাক্সের মতো ওই লেভেলের মনে হয়নি, বাট এটাও যথেষ্ট ভালো মনে হয়েছে। অ্যাজ অ্যান্ড্রয়েড ফোন খুব ভালো রেজাল্ট করছে। স্টেরিও স্পিকার আছে, স্পিকার কোয়ালিটি খুবই ভালো, প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, বেশ লাউড এবং একদম ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যায় এর থেকে। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম ফেস করিনি এই ডিভাইসে, এবং ব্যাটারি ব্যাকআপও ভালো দেখছিলাম। 4880 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, শুনে একটু কম মনে হতে পারে, বাট এর থেকে ভালো ব্যাকআপ পাওয়া যায়। আমরা মোটামুটি 6.5 থেকে 7 ঘন্টার মতো এর থেকে এসওটি পেয়ে গেছি। যেহেতু এই ডিভাইসটা অনেকদিন যাবত আমাদের কাছে আছে এবং রেগুলার একজন ব্যবহারকারী যেভাবে ব্যবহার করে ওইভাবে ব্যবহার করতে গিয়ে আমরা দেখছিলাম প্রায় 6.5 থেকে 7 ঘন্টার মতো এসওটি দিতে পারে। আবার 120 ওয়াটের চার্জার রয়েছে, যা দিয়েও খুব দ্রুতই এই ফোনকে চার্জ করা যাবে। সো ব্যাটারি এবং এর যে চার্জিং সিস্টেম একদম ঠিকঠাক আছে। তো এটাই ছিল Xiaomiর এবছরের সেরা প্যাকেজ বলতে পারেন, Xiaomi 14 Pro। Xiaomi 14 Proর বেশ কিছু ভালো জায়গা আছে যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো প্রসেসর আছে, বাট আরেকটু অপটিমাইজেশনের সুযোগ আছে, কারণ আমরা এই যে 8 Gen 3 যুক্ত আরও ডিভাইস হাতে পেয়েছি, যে ডিভাইসগুলো কিন্তু এইটার মতো অত বেশি উড়াদুরা লেভেলের গরম হয় নাই। সুতরাং আমার মনে হয় Xiaomi যদি এটাকে আরেকটু অপটিমাইজ করে, এই প্রসেসরের সাথে আরও সুন্দরভাবে সিঙ্ক করে দেয়, তাহলে এটাও ওই লেভেলের গরম হবে না, তখন পারফরমেন্সটা আরও বেটার দিতে পারবে। দেন এইটার ওই যে হাইপার ওয়েসের টুকটাক কিছু বিষয়ে বলছিলাম যেগুলো, এগুলো ফিক্স করে দিলে আর একটু দারুণ হবে। ক্যামেরাটা মোটামুটি ওরা ভালোই করছে, আর ডিসপ্লেটাও ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। তারপরেও দিন শেষে এটা Xiaomiর ডিভাইস, তো Xiaomiর ডিভাইস আমার মনে হয় না এখনো 95K বা 1 লাখ প্লাস প্লাস দিয়ে কেনার জন্য মানুষজন রেডি, অন্তত বাংলাদেশ মার্কেটটা আর কি ওইভাবে রেডি না। আমরা এরকম প্রাইস পয়েন্টে এখনো হয়তো কেনার চিন্তা ভাবনা করবো স্যামসাং, গুগল পিক্সেলের ফোন বা আইফোন, এমনটাই। বাট হ্যাঁ, Xiaomiর এই ধরনের ডিভাইসগুলো যে বাংলাদেশে আসছে এটাই দারুণ ব্যাপার। তবে Xiaomi আর একটু কমে টমে নিয়ে আসলে, মানে Xiaomiর কাছ থেকে তো আমরা এমন আশা করি, তো সেই ক্ষেত্রে আর কি সুবিধা হয়তো যাদের বাজেট হাই মিড রেঞ্জ প্লাস প্লাস, তারা তখন এরকম ডিল লুফে নিতে পারতো আর কি। কি বলেন? যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ রাখতে পারেন সেলটেক বিডিতে। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।